বাঁচার লড়াই, লড়াইয়ে জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, লড়াইয়ে জিততে হবে, এ লড়াই মরণ জয়ী করতে হবে রে, এ লড়াই মরণ জয়ী করতে হবে রে। আসলে এই সময় এসে সামনেই জুলাই মাস, এই সময় এসে প্রচণ্ড হতাশ লাগে। একটা বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখেছিলাম। বৈষম্যের কথা যদি বলতে চাই, এখনও তো চারিপাশে সেই একই বৈষম্য আছে, বরং জুলাই যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বা রাখেননি, একদল মানুষকে আমরা দেখছি সেই সুবিধাগুলো নেওয়ার জন্য, যেটা আসলে নেওয়ার কথা ছিল না। আমরা কোটার বিপক্ষে দাঁড়িয়েছিলাম, কিন্তু জুলাই এখন সেই একটা সুবিধার জায়গা হয়ে গিয়েছে। তো এটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক আমার কাছে একজন শিক্ষার্থী হিসেবে। যেমন ধরেন জুলাই যোদ্ধা যারা আছেন তারা হচ্ছে একাডেমিক বিভিন্ন ফ্যাসিলিটিস নিচ্ছেন, যেমন হচ্ছে বেতন মওকুফ থেকে শুরু করে। এখন যে আসলে অসুস্থ তার জন্য তো অনেকগুলো ফ্যাসিলিটিস দরকার। কিন্তু জুলাই 2024 বরিশাল অঞ্চলের মহাসড়ক অবরুদ্ধ, দীর্ঘ যানজট, গাড়ির দীর্ঘ সারি, আর যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ছিল না, ছিল শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসা এবং সহানুভূতি। এ চিত্র আমরা দেখেছি বরিশাল অঞ্চলে জুলাই চলাকালে বা জুলাই বিপ্লবের সময়টায়। কোটাকে ঘিরেই শুরু হয়েছিল এই আন্দোলন। আপনারা জানেন যে আসলে 18 সালে একটা অগণতান্ত্রিক অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে সমস্ত রকম কোটা বাতিল করা হয়েছিল। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু তার প্রেক্ষিতে এই যে কিছুদিন আগে হাইকোর্ট একটা রায়ের মাধ্যমে আবার সেই পুরনো দিনের অযৌক্তিক কোটা ব্যবস্থা আবার ফিরিয়ে আনলো। তো বাংলাদেশের অপর শিক্ষার্থীদের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মনে করে এই কোটা ব্যবস্থাটা প্রচণ্ড রকম অগণতান্ত্রিক, অসাম্যের এবং অন্যায্য। এর পরপরই কোটা আন্দোলন হয়ে ওঠে মার্চ ফর জাস্টিসের জন্যে, অর্থাৎ ন্যায় বিচার প্রত্যাশার। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন ছড়িয়ে পড়ে বরিশালের আনাচে কানাচে ও নগরীতে নতুল্লাবাদ বাস স্টেশন পর্যন্ত। ভাই, আপনার নামটা বলেন। নাম জাকির হোসেন। আমি এই জুলাই আন্দোলনে আন্দোলন করতে গিয়ে নতুল্লাবাদ দিয়ে গুলি খেয়েছি, মাথায় আমার গুলি আছে এখনও। তা গুলি খাওয়ার পর আমি আমার সব কিছু ইনকাম টাম সব কিছু কেমন হয়ে গেছে। তারপর বউ বাচ্চা নিয়ে চলতে কষ্ট। তারপর আমি আপনাদের সরকারি কিছু সহায়তা পাইছি, এই দিয়ে আমি এই এইটা করছি এখন আমার এই যে ঘরটা, এই জায়গায় আমি একটা এই ফার্ম করতে চাই, যেন গরু মোটা তাজাকরণ এবং গরু দুধ উৎপাদন এই জন্য আমি এর কাছে আমি এই দেশের সবার কাছে আপনাদের সবার কাছে করছে, আমি যেন এটা সুন্দরভাবে করতে পারি। আপনারা সবাই আমার এই সহযোগিতা করবেন, যাতে আমি সুন্দরভাবে এটা করিয়া আমি ন্যায়ভাবে চলতে পারি, সৎভাবে ভালোভাবে ব্যবস্থা চলতে পারি। আপনাদের সহযোগিতা হলে সবাই সহযোগিতা। আপনি এখন পর্যন্ত সহযোগিতা পেয়েছেন কোন কোন প্রতিষ্ঠান থেকে বা কার থেকে? আমি কোথাও দিয়ে সহযোগিতা পাই না। আমি জুলাই ফাউন্ডেশন দিয়ে নাকি সবাই 1 লাখ টাকা করে দিচ্ছে, আমি সে টাকাও পাই না। আমি কাগজপাতি মোবাইল দিয়ে কয়েকবার নিয়েছি, আমার কাগজপাতি হোয়াটসঅ্যাপ করে এনেছে, 7-8 বার দিছি, কিন্তু আমি কোন টাকা পাই না। আমি সরকারিভাবে আমি ওই 3 লাখ টাকা পাইছিলাম, ওই দিয়ে আমরা এইগুলো মাটি টাটি কাটাই এটা সরকারিভাবে। এটা যদি লাবণ্য এই জায়গাটায় বলেন, জুলাই ফাউন্ডেশনের তো আপনিও ছিলেন, জড়িত ছিলেন। জুলাই ফাউন্ডেশনের ওটাতে আমি ছিলাম না, আমি সরকারিভাবে স্বাস্থ্য প্রতিনিধি হিসেবে কাজ করেছি, যারা জুলাই আহত হয়েছে এবং নিহত পরিবারের তথ্য এবং ইনফরমেশনটা সরকার যেন কোনোভাবে ভুল ত্রুটি না পায় সেই ব্যাপারে আমি সরকারকে সার্বিক সহযোগিতা করেছি। তার মধ্য থেকে জুলাই ফাউন্ডেশন আমাদেরকে কিছু তথ্য নিয়েছে এবং ওনার তথ্যটাও আমি জুলাই ফাউন্ডেশনে পাঠিয়েছি, কিন্তু তার পরবর্তীতে তার সাথে তারা যোগাযোগ করেননি কেন এ ব্যাপারে আসলে আমি অবগত না। এখানে জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে কে আছে জানেন? বর্তমানে জুলাই ফাউন্ডেশনের অবস্থা খুবই হিমশিম অবস্থায় আছে। ওইরকম আমাদের সাথেও তাদের যোগাযোগ নাই, কিংবা তারা যোগাযোগ করলেও বারবার বলতেছে যে বিভিন্নভাবে তো আমরা সহযোগিতা করেছি, তো এখনও কিভাবে তারা সহযোগিতা পায় না এটা তারা আর কি আমাদেরকে বিস্তারিত বলতে পারছে না। আচ্ছা, আপনি একটু আপনার ওই সময়ের অভিজ্ঞতা যদি একটু বলেন। জুলাইয়ের যে আন্দোলনে গেছিলেন, জুলাই আন্দোলনে আমি এই যে নতুল্লাবাস আমি আন্দোলনে গেছি যাওয়ার পরে আর সবাই আন্দোলন সবাই করছে, অনেক লোক আন্দোলন করছে। এক পর্যায়ে দেখি যে না, আমাদের ছেলেপেলেরা গুলি করে রাস্তায় গুলি করতে আসে। এক পর্যায়ে আমি যাইয়া উপরে পুলিশের সামনে গেছি যাইয়া যুদ্ধ করতে যাইয়া আমি আহত হয়েছি। আমার মাথায় অনেক গুলি লাগছিল, এখন এই যে আছে, এখন এই 4টে গুলি আছে।
বরিশালের নথুল্লাবাদে মাথায় গুলি লেগে আহত জাকির হোসেনের পাশে দাঁড়িয়েছিলেন বিএম কলেজের শিক্ষার্থী ও সমন্বয়ক লাবণ্য রহমান। আন্দোলনের 3 বছর পূর্তি হতে যাচ্ছে, সেই উপলক্ষে আর কি একটু স্মৃতিচারণের দিকে যদি আমরা ফিরে যেতে চাই তাহলে বলতে হয় সেই বরিশালের জুলাই আন্দোলনের সেই দিনগুলো। জুলাইটা হওয়ার আগে শুরুটা হয়েছিল জুনের দিকে আমার ক্যাম্পাসেরই কিছু ছোট ভাই ব্রাদার, খুব গুটি সংখ্যক, হয়তো বা 6 জনের মতো, ওরা আন্দোলনটা শুরু করেছিল। তারপরে আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে গিয়েছিল ঈদের বন্ধে, তারপরেই আর কি জুলাই আমরা শুরু করি 7-8 তারিখে, মেবি তারিখটা ওইভাবে আসলে এখন এটাই ঠিক করেছি। তো তার পরবর্তী সময়ে আমরা একে অপরের সাথে যোগাযোগ করি। তারপরে ফার্স্টে আমরা মেয়েদের সাথে যোগাযোগ করার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খুলি, সেখান থেকে মেয়েদের সাথে কমিউনিকেশন করার দায়িত্বটা আমার উপরেই পড়ে একজন মেয়ে হিসেবে। তো মেয়েদের ক্ষেত্রে যে বিষয়টা হয় আপনারা সবাই জানেন, বরাবরই ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে, তারা বের হতে দিবে না, একটা ভয়, একটা ভীতি, স্বাভাবিক কাজ করাটা। সেই জায়গা থেকে সবাইকে কনভিন্স করে আন্দোলনের নিয়ে আসা এবং আন্দোলনে একটা রূপ দেয়া, একটা ফলপ্রসূ বেগবান আন্দোলন আমরা শুরু করি। তারই প্রেক্ষাপট অনুযায়ী 16 জুলাই বরিশালে প্রথম এবং ছাত্রলীগ মুক্ত স্বাধীন ক্যাম্পাস, আমার গর্বিত ক্যাম্পাস এবং আমার প্রাণের বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন কলেজ, সেটা পুরো বাংলাদেশ দেখেছে এবং পুরো বিশ্ব দেখেছে যে 16 জুলাই আমাদের সাথে কী মানে ভয়াবহ ঘটনাগুলো ঘটেছিল। আমরা যখন ক্যাম্পাস থেকে বের হই আমাদের হাত থেকে ব্যানার নিয়ে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছিল, আমাদের ডিপার্টমেন্টের ভিতরে আমাদের আটকে রাখা হয়েছিল এবং সেই তৎকালীন সময়ে কিছু টিচাররা ছিল, আজকে খুব অত্যন্ত দুঃখের সাথে সেই দিনগুলো স্মরণ করে বলতে হয়, তারা কারেন্টের সার্কিট থেকে লাইন দিয়েছিল আমাদের শর্ট করার জন্য, যেন আমরা আন্দোলনে যেতে না পারি। তারপরেও আমরা থেমে যাইনি, কারণ আমাদের মধ্যে একটা সৎ এবং সত্যের বিজয় সবার মধ্যে ছিল যে আমরা ইনশাআল্লাহ দেশের জন্য, আমাদের জন্য, আমাদের মানুষদের জন্য কিছু করতে পারবো। আমাদের আন্দোলনটা তো মূলত সরকার পতন ছিল না, আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, একটা ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় রাষ্ট্র কায়েমের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছিলাম। সেই জায়গা থেকে আমরা একের পর এক সংগ্রাম করে গেছি। সময় আরেকটা ঘটনা মনে পড়ে, পুলিশ মানে দেদারসে হচ্ছে টিয়ার শেল ছুটছে, রবার বুলেট ছুটছে, ছোটদার গুলি ছুটছে। আমাদের কিছু ভাইয়েরা হচ্ছে বিভিন্ন গেটে, আমরা কয়েকটা স্কোয়াড করলাম, আমরা বিভিন্ন গেটে থাকলাম এবং হচ্ছে আমরা যারা নারীরা আছি এবং তারা সামনে সম্মুখ যোদ্ধাদের সাথে যুদ্ধ করেও, এবং আমরা এটাকে যুদ্ধই বলি কারণ ওই সময়টা আমাদের কাছে জীবন মরণের মতো ছিল। যদি একটা বুলেট আমাদেরকে ছিন্ন করে যেত, আজকে হয়তো এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এবং আমরা একদল মানুষ ঐক্যবদ্ধ ছিলাম যে এই লড়াইটা আমরা জিতেই ছাড়বো। তা আমরা হচ্ছে আমাদের যে ভাইয়েরা, যে বোনেরা হচ্ছে অসুস্থ ছিল তাদেরকে ট্রিটমেন্ট করতেছিলাম এবং সেই সময় আমরা শেরেবাংলা মেডিকেলে কল করি, শেরেবাংলা মেডিকেল থেকে একটা টিম চলে আসে এবং এই ঘটনার পরে 1.5 ঘন্টার মধ্যে যৌথ বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করে। সেটা শুধুমাত্র আমাদের কৌশলের জন্য। আপনারা জানেন সারা বাংলাদেশে তখন প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় স্বীকৃতি লাভ করে এবং আমরা একদল, এই ঘটনাটাও একটু বলি, যখন পুলিশ তাদের হচ্ছে গান লোড করার জন্য যখন তাদের হচ্ছে রেস্ট রুমে যায়, তখন বাইরে থেকে আমাদের যারা সহযোদ্ধারা আছে তারা হচ্ছে বাইরে থেকে লক করে ফেলার পরে পেট্রোল হাতে নিয়ে বলে যে যদি হচ্ছে আপনারা আমাদের কাছে আত্মসমর্পণ না করেন, আমাদের যে ভাইয়েরা আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা আমাদের করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। যদি আপনারা মানে এখনই আত্মসমর্পণ না করেন তাহলে হচ্ছে আমরা হচ্ছে এটাকে জ্বালিয়ে দিতে পারবো। কিন্তু এটা শুধুমাত্র আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল, এটা কোনোভাবেই আমরা কাউকে এই অভ্যুত্থানের সময় আমরা কোনো একটা প্রাণকে ক্ষতিগ্রস্ত করিনি। ঘটনার পরে আরেকটা সুখকর ঘটনা আছে। আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, এই আন্দোলন দাঁড়িয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, এলাকাবাসী এবং আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা ছিলেন, যারা আমাদেরকে প্রচণ্ড সহযোগিতা করেছেন এবং বিভিন্ন সময়ে তারা আমাদের কথাগুলোকে পুরো সারা দেশে সার্কুলেট করেছেন। একটা ঘটনা ঘটে এরকম, ক্যাম্পাসের সামনে সরকার দলীয় বাহিনী আমাদেরকে মারতে উদ্যত হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি পড়তেছিল তখন, আমার মনে আছে। তখন আমি একা এক পাশে চলে যাই এবং
করে দেখি যে একজন এসে আমাকে বলছে, এই মনু তুই আমার মোটরসাইকেলে বস, আমি তোরা আগাই দিতেছি। মানে ওই সময় যদি আমাকে উনি হেল্প না করতেন তাহলে হয়তো বা আমি ওখানে মার খেতাম, আরও বেশি বাজেভাবে মার খেতাম। তো উনি আমাকে তার কর্মব্যস্ততার মধ্যেও সে আমাকে কাঁঠালতলায় নামিয়ে দিয়ে আসে এবং ওখান থেকে আমি আমার বাসায় চলে যাই। দুর্নীতির আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। চিরস্থায়ী আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। 20 জুলাইয়ের পরপরই বরিশালের আন্দোলন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের মানুষেরা জড়ো হতে থাকে সড়কে। এই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিএম কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ সহ বরিশালের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান জড়িয়ে যান আশেপাশের বাসিন্দারাও। তখন সেই 5 জুন থেকে শুরু করে 24 সালের 6 জন 7 জন অনলাইনে কার্যক্রম শুরু হয়েছে এবং ঢাকায় আন্দোলন শুরু হয়েছে। আমরা বরিশালে মাত্র 3 জন ব্যক্তির সমন্বয়ে 28 জন আমরা বিএম কলেজ 0 পয়েন্টে বসি এবং 9 জন প্রথম প্রোগ্রাম করে বরিশালে, এবং সেই প্রোগ্রামটি কভার করেছিল ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরবর্তীতে আমরা এরপরে বন্ধ চলে আসে, বন্ধের পরে জুলাই থেকে আবার বিএম কলেজে আন্দোলন শুরু করি এবং বিএম কলেজ থেকে শুরু করে সারা বরিশালে আন্দোলনটা ছড়িয়ে পড়ে। এক এক করে আমরা সর্বশেষ লাগাতার আন্দোলনের মাধ্যমে 16 তারিখে বিএম কলেজ ছাত্রলীগ মুক্ত হয় সর্বপ্রথম সারা বাংলাদেশের মধ্যে। ধারাবাহিক আন্দোলনে এরপরে 17, 18, 19 তারিখ 19 জুলাই পর্যন্ত চলে গেল। এরপরে কারফিউ জারি হলো। দেন আবার 31 জুলাই আমরা মার্চ ফর জাস্টিস অর্থাৎ কোর্টের কাছে আমরা গেলাম। সেখানে যাওয়ার পথে আমাদের টাউন হল এলাকায় আমাদের কিছু সহযোদ্ধাদের উপর মানে হামলা করা হয়, সেটা নির্মমভাবে, এবং সেখানে কয়েকজন সাংবাদিকও আহত হন। লাবণ্য রহমান এবং সাব্বির হোসেন সোহাগ দুজনই বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যদিও ওই সময়টায় বরিশাল বিশ্ববিদ্যালয় বিএম কলেজের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না, সবাই ছিলেন ঐক্যবদ্ধ। আমরা সেখানে যাওয়ার পরে পরবর্তীতে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আবার লাগাতার আন্দোলন হলো, গণঅভ্যুত্থানের ডাক আসলো। সেই জায়গা থেকে বরিশাল ভার্সিটি বলেন, হাতেম আলী কলেজ বলেন, বরিশাল কলেজ, মহিলা কলেজ, বরিশালের সকল কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সাথে একত্রিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করলেন এবং নতুল্লাবাদ থেকে শুরু করে চৌমাথা বলেন টোটাল এলাকাটা আন্দোলন ছড়িয়ে পড়ল। অবশেষে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ চলে আসলো। আমরা পেলাম সেই 5ই আগস্ট। কিন্তু আমাদের যে আশা এবং প্রত্যাশার যে বিষয়টি ছিল, আমরা যেটা আশা করেছিলাম যে না আমাদের এই যে 5ই আগস্ট, এই 5ই আগস্টের ফলে আমরা একটি ন্যায় ইনসাফভিত্তিক বাংলাদেশ পাবো। আমরা এখানে দেখা যায় বৈষম্যটা টোটালি থাকবে না, এখানে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে। ওভারঅল বিষয়ে আমরা দিন শেষে গিয়ে দেখলাম যে দুর্নীতি আসলে দেশ থেকে ছাড়ছে না। আমরা যার জন্য যাই বলেন না কেন, আওয়ামী লীগ সরকারকে যে জন্য পতন হলো আওয়ামী লীগ সরকারের, বা তাদের যে দুর্নীতির একটা আঁকড়া ছিল, সেই জায়গাটা কিন্তু আমরা মানে শেষ করতে পারিনি। আমরা দেখছি যে পরবর্তীতে যারা চলে আসছে বা চলে আসতেছে বা যারা লিড দিয়েছে 5 আগস্ট পরবর্তী সময়, তাদের অনেকেই দুর্নীতির সাথে জড়িত হয়েছে। আমরা মানে সত্যি বলতে অনেক কষ্টই লাগছে, মাঝে মাঝে এটাও মনে হচ্ছে যে কেন আন্দোলন করেছিলাম, কেন আমরা সফলতা এনেছিলাম। যদি এই আন্দোলনের সফলতা না আসতো আমাদেরকে আসলে খুঁজেও পাওয়া যেত না। আমাদের মা বাবা আমাদের হয়তো সেই মৃত্যু যে বডিটা, সেই বডিটাও খুঁজে পেত না, এমন অবস্থা হয়েছে। যে জুলাই শেষে তাহলে কি প্রাপ্তি, এ নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করলেন। প্রায় একই কথা জানালেন বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয়কারী সুজয় শুভ। বাঁচার লড়াই, লড়াইয়ে জিততে হবে। এ লড়াই বাঁচার লড়াই, লড়াইয়ে জিততে হবে। এ লড়াই মরণ জয়ী করতে হবে রে। এ লড়াই মরণ জয়ী করতে হবে রে। এ লড়াই বাঁচার লড়াই, লড়াইয়ে জিততে হবে। এ লড়াই বাঁচার লড়াই, লড়াইয়ে জিততে হবে। 24 সালের জুন মাসের 9 তারিখে 18 সালের যে কোটা প্রথা যে বিলুপ্তির যে পরিপত্র, সেটা বাতিল করা হয়। এরপরে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম 9 তারিখে একটা কর্মসূচি করি। তারপরে বিশ্ববিদ্যালয় ঈদের ছুটিতে যায়। ছুটির পরে আমরা জুলাই মাসের একদম শুরু থেকে একদম 1 তারিখ থেকে আমরা আমাদের কর্মসূচিগুলো শুরু করি। লাগাতার আমাদের কর্মসূচিগুলো চলতে থাকে।
এবং আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই ব্যানারে আসলে আমাদের কর্মসূচিটা শেষ দিন পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে এগিয়ে নিয়ে গেছি। আমাদের এই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদম প্রথম দিন থেকে যে মাত্রায় যুক্ত ছিল, তারা তাদের জায়গা থেকে কোটার একটা যৌক্তিক সংস্কারের দাবি কিন্তু আমরা প্রথম থেকেই তুলছিলাম। এবং এই আন্দোলন একটা পর্যায়ে গিয়ে তো যখন ন্যাশনালি খুব গুরুত্বপূর্ণ আন্দোলন হয়ে দাঁড়ায়, আমরা খুব ইউনিক একটা দৃশ্য দেখছি। আমরা তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় দিনই রাস্তা অবরোধ করে রাখতাম। তো আমরা দেখতাম যে যারা অবরোধে আটকা পড়তেছে, যে সমস্ত মানুষের যাতায়াত করতে কষ্টগুলো আটকা পড়তেন, তারা আসলে গাড়ি থেকে নেমে ব্যাগ হাতে নিয়ে, বাচ্চা কোলে নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা পার হইতেন, এই মানুষগুলোরও আমরা কোনোদিন চোখে মুখে আসলে বিরক্তি দেখিনি। মানুষগুলো বারবার করে বলতেন যে আমাদের সন্তানরা কষ্ট করছে, ফলে এই কষ্টটুকু আমরাও করতে চাই। তো এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার জায়গা ছিল। অভ্যুত্থানের পরে তো আসলে অভ্যুত্থানের অংশীজন বেড়েছে শহরে, অনেকে জুলাই যোদ্ধা হয়েছেন, জুলাইয়ের অংশীজন হিসেবে নিজেদেরকে দাবি করা শুরু করেছেন। কিন্তু অভ্যুত্থানের টাইমটাতে আমার মনে হয় যে এই হাতে গোনা কিছু মানুষই আসলে অভ্যুত্থানের স্পিরিটটা সামনে নিয়ে গিয়েছেন। এবং 5ই আগস্টের পরেও কিন্তু নগরবাসীর জন্য, মানুষের জন্য এরা কিন্তু চেষ্টা করে গেছে, এবং যারই ফলশ্রুতিতে নগরবাসী খানিকটা অর্থে কিন্তু নিরাপত্তাও পেয়েছে এক ধরনের। আমি সারা বাংলাদেশের খবর তো বলতে পারবো না, আমি বরিশালের আলাপটা করতে পারি যে অভ্যুত্থানের পরবর্তী 10-15 দিন বরিশালের নগরবাসী কিন্তু দেখছে যে আসলে এখানকার ছাত্র যুবরা কি আন্তরিকতার সঙ্গে এখানকার ট্রাফিকটা মেনটেন করতেছে, এখানকার পুলিশের অ্যাবসেন্সে জননিরাপত্তার জায়গাটা মেনটেন করতেছে, মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেছে, মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করছে। আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা এই জায়গা থেকে দেখতে পারি। এই তরুণ যুবদের যে তার যে মানুষের প্রতি যে কমিটমেন্ট, তার যে আন্তরিকতা, এটা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের এক ধরনের শক্তির জায়গা হতে পারে। এই শক্তিটাকে আসলে আমরা আঁকড়ে ধরে পরবর্তী মানে যেটা মনে করছিলাম যে না এইটা হওয়ার পরে একটা কিছু ভালো কিছু হইবে, কিন্তু এই দেশ ভালো কিছু দেখতে পাইতেছি না। মনে করেন আমরা মনে করেন যারা আহত যুদ্ধ করছি, মনে করেন যারা জুলাই যুদ্ধ করছি, যারা আন্দোলন করছি, আমি না, এটা একটা পরিবর্তনের রাজনীতি আমরা চাইছি, কিন্তু সেই পরিবর্তন তো পাই নাই। আগে যে ছিল এখন একই জিনিস আছে। মনে করেন আমরা যারা যুদ্ধ করছে বা আমরা যারা অসহায় মনে করেন, তাদের বাইকে পরিবর্তন হইলো কি? কিছু হইলো না। মনে করেন আমরা একটা পর্যায়ে আমরা বিজয় নিয়ে আসলাম। বিজয় নিয়ে আসার পরে ইন্টারিয়াম গভর্নমেন্ট জুলাই যোদ্ধাদের কিছু তালিকা করে, সেই তালিকা করা থেকে শুরু করে জুলাই ফাউন্ডেশন গঠন করা, এবং এখনও চলমান আছে আমাদের যেটা বলে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনও এমআইএসটা অন করা আছে জুলাই যোদ্ধাদের লিস্টের জন্য। এখন অবধি আমার অজানা মতে এখনও অনেক জুলাই যোদ্ধা আছে যারা সরকারি গেজেটভুক্ত হতে পারেনি, বা আমি তাদের অবধি পর্যন্ত পৌঁছাইতে পারিনি। আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা যে ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছি, আসলে এইখানে আমি এক কথায় বলবো হতাশ। আমাদের আশা আকাঙ্ক্ষা কোনোটাই পূরণ হয়নি, না ইন্টারিয়াম ওইভাবে আমাদের আশা বা ফল প্রত্যাশা ব্যক্ত করতে পারছে, না পরবর্তী সরকার। তো আমি সরকারের কাছে একটাই আবেদন করব যে আমরা যে তাজা রক্তগুলো ঢেলে এরকম একটা ন্যায়ের রাষ্ট্রে দাঁড়িয়ে আছি, অন্তত আমাদের আশাটুকু আপনারা পূরণ করেন এবং সত্য ন্যায় প্রতিষ্ঠা করেন রাষ্ট্রের। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ এবং সত্য ন্যায়ের প্রতিষ্ঠা। এই সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্যই আবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আরিফ আহমেদ, বরিশাল।